আমি গরিব ঘরেই জন্মেছিলাম। লেখাপড়া শেষ করার পরে আমার বিয়ে শাদী আসে না, কারণ ওই সময় আমার অনেক বয়সও হয়ে যায়। যদিও আমার চেহারা সুন্দরী, তারপরে একটু গায়ে গতরে ভরা ছিলাম। ছেলেদের নজরে পড়লে বিয়ে তো দূরে থাক, ফ্রিতেই তারা আমাকে আহ্বান করত। আমি এরকম প্রবলেম ফেস করতে করতে একসময় হঠাৎ আমার কয়েকটা বান্ধবী যারা খুব কাছের ছিল তাদের সাথে কথা হয়। এদের মধ্যে দু একজন অলরেডি প্রবাসে চলে গেছে। আমাকে অনেক টাকা মাইনে এই প্রলোভ দেখিয়ে বিদেশ যাওয়ার একটা আহ্বান করে। আমি তাদের কথা মতো এদেশে টিউশনি করার টাকা, জমানো টাকা এবং বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে অল্পতেই একটা কোম্পানি ভিসায় আমার ওই দুই বান্ধবীর কাছে আমি পৌঁছে যাই। তারপরে সেখানে গিয়ে বললাম যে তোরা কী কাজ করিস, আমাকে কী কাজ দিবি? বললো আসছিস, কয়েকটা দিন একটু সবুর কর, একটু রেস্ট নে, তারপরে আমরা যা করি তুইও তাই করবি, অনেক টাকা স্যালারি রে। আমি বললাম তাই, কী এমন কাজ এখানে? আর যে কাজ করিস সেটা আসলে বৈধ তা কিনা? তারা হেসে দিয়ে বলল, বিদেশ বাড়িতে আসছিস, বৈধ অবৈধ এটা দিয়ে এত হিসাব করে কী লাভ? টাকা হলে তো অনেক কিছু মিটে যায়। আমি বললাম না না, সেখানে যেহেতু এখানে আসছি, ভালো একটা কোম্পানির কাজ করতে পারলে তো টাকা পয়সা মাইনে হবেই, কিন্তু তোরা যা করছিস কী কাজ? আর প্রতিনিয়ত আমরা তিনজন তো এক জায়গায় থাকি, তোরা উঠে যাস কোথায়, আবার সকালে আসিস? কোম্পানির কাজ কি তোদের রাত্রি হয়? বলো না, দু একটা দিন থাক, বুঝতে পারবি। এভাবেই তাদের কাছে আমার কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল। তারপরে হঠাৎ করেই তারা যে কফিলের আন্ডারে থাকতো, সেই কফিলের একটা নির্বাসন এলাকা আছে যেখানে অনেক এরকম বাঙালি মেয়েদের, সুন্দর সুন্দর মেয়েদের সেখানে নিয়োগ দিছে। সেখানে কফিল সহ বিভিন্ন বাণিজ্যিক লোকজন এসে অনেক টাকার বিনিময়ে বেশ তাদের সাথে ফুর্তি ফার্তা করে রাত কাটিয়ে চলে যেত এবং তারা অনেক টাকা নিয়ে বাসায় ফিরত। আমাকে তারা ক্রমাগতভাবে এইভাবে কাজের অফার করতে লাগলো। আমি রাজি না হয় আমাকে বলল, দেখ গরিব মানুষের মেয়ে তুই, যতই শিক্ষিত হয়েস এখানে অত শিক্ষিতর মূল্যায়ন নেই। তাই আমরা যা করি এখানে শরীর ভাঙিয়ে শরীর খাটিয়ে টাকা ইনকাম করতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য, টাকা উপার্জন করা। তোকেও তাই করতে হবে। আর তুই যদি এখন আবারও দেশে ফেরত যেতে চাস তাহলে এতগুলো টাকা সব লোকসান যাবে, ভেবে দেখ এখন কি করবি। আমি বললাম, দেখ তোর আমার কাছের বান্ধবী, আমাকে দেশে থাকতে এরকম কথা বলা উচিত ছিল তোদের, হয়তো আমি আসতাম না, কিন্তু এখন তোরা আমাকে একটা এমন পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে রেখেছিস, না পারছি দেশে ফেরত যেতে, না পারছি তোদের এইরকম অপকর্মকে মেনে নিতে। কি আর করার ছিল, সবটাকেই মেনে নিয়ে এক পর্যায়ে আমি তাদের কথা শুনে তাদের মতোই বাধ্য হয়ে গেলাম। তাদের যে কফিল আমাকে দেখলো, দেখার পরে বলল যে ও আজকে আমার সাথে পার্সোনালি আমার বাসাতেই থাকবে। বিদেশি মানুষ, তাদের খাওয়ান দাওয়ান চলাফেরান কত শখ বিলাসিতার, কত উন্নত। কফিলকে দেখতে না বিশাল উঁচু লম্বা, কি পাহাড়ের মতো একটা দৈত্য মানুষ। কি একটা অদ্ভুত ব্যাপার, আমার তো মনে মনে খুবই ভয় লাগতো। তারপরে কফিল ওদের কাছ থেকে চেয়ে আমাকে তার নিজের বাসায় নিয়ে গেল। দেখলাম তার নিজের বাসাতে তার একটা বিবাহযোগ্য সন্তান আছে, কিন্তু অবিবাহিত। আর বউ ছেলে মেয়ে আছে কিনা তা দেখতে পারলাম না। আমাকে সে 3 তলার একটা রুমে রেখে দিল। তারপরে আমার জন্য অনেক ফলের জুস, অনেক খাওয়ার দাওয়ার নিয়ে আসলো আর বলল, তুমি এখানে রেস্ট নাও। তাদের ভাষাই বলল। আমি অবশ্যই নতুন নতুন তাদের ভাষা খুব কম বুঝি, কিন্তু ইশারা ইঙ্গিতে যা বলতো তা বুঝতে পারতাম। এক পর্যায়ে কফিল যখন আমাকে সর্বপ্রথম তার নিজের কাজে লিপ্ত করলো এবং শুরু করলো, তার ওইটা যে অত বড়, কি মোটা, আমার দারুণ ভয় লাগছিল। না, এটা সম্ভব না, কি যে হবে আমার। তারপরে কি কষ্ট হলো তার সাথে এরকম সময়টা পার করতে, যন্ত্রণা শেষ ছিল না। মনে মনে দুই বান্ধবীর উপরে আমার খুব রাগ হলো।
যে ওরা আমাকে এরকম কর্মে বিদেশে নিয়ে আসবে আগে বললেই তো পারত। অযথা আমাকে এখানে নিয়ে আসার পর যখন বলছে, এখন তো আমি যেন না পারছি দেশে ফেরত যেতে, না পারছি এটাকে মেনে নিতে। কিন্তু উপায় আর কি, ভাগ্যটাকে মেনে নিয়ে যা হোক নিজের উপরে প্রতিদিনের যেন ঝড় তুফান যেতে লাগলো একের পর এক। পারি না, তবুও শত কষ্ট সহ্য করেও এক একটা রাত যেন আমার কত কষ্টময়। আর দুই বান্ধবীর কাছে যখন অসুস্থ হয়ে আমি বললি যে আজকে আর আমি কর্ম যেতে পারবো না, ভীষণ অসুস্থ, খুব খারাপ লাগছে, ওরা আমাকে বলল যে কয়েকটা দিন গেলেই দেখবি তোরও মন চাইবে, ভালো লাগবে, তাছাড়া অনেক টাকা ডিমান্ড, দেখিস না সকালে যখন তার বেস থেকে বাড়িতে আসিস কত টাকা দূরিয়ে দেয়। এমনি একটা মানুষ এক মাসে ক টাকা স্যালারি পায় এখানে কর্ম করে, জন্য এক রাতেই তোর এক মাসের সমান স্যালারি তোকে দিয়ে দেয়, তুই অল্পতেই অনেক টাকার মালিক হয়ে যাবি। দুইটা বান্ধবী ওরা আমাকে প্রায় টাকার প্ররূপ দেখিয়ে লোভনে একটা মন তৈরি করে ওখানে রাখার চেষ্টা করতো। আজকে না হয় কফিল খেতে কোনো রকম করে আমি পার করেছি। কফিলও আমার প্রতি খুব খুশি, কারণ এরকম অবিবাহিত এরকম ইনটেক একটা মানুষকে ও তো কখনো হাতের নাগালে পায়নি। পেয়েছে হয়তো হয়তো তারা এই সমস্ত কাজে অভ্যস্ত, কিন্তু আমি তো আর তা না। যা হোক, কফিল আবারও আমাকে দুদিন পরে আবারও ডাকলো, কিন্তু নিজের যে একটা পূর্ণবাসনে আছে সেখানে আমাকে ডাকলো না। নির্বাসন এলাকায় আমাকে কখনোই নিত না, সে তার নিজের বাসাতে আমাকে ডাকতো। আমি আবারও তার কাছে গেলাম, তাকে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম যে স্যার দেখুন, আমরা দেশে অনেক গরিব মানুষ, ফকির মিসকিনের মতো, আমাকে একটু টাকা বাড়িয়ে দেবেন, আমি তো আর 5টা মেয়ের মতো না। কপিল আমার কথা শুনে হেসে দিয়ে আমাকে বলেছিল, তোর টাকার অঙ্কটা কত বল দেখি শুনি। আমি তখন আমার ভাষায় বলেছিলাম, সে বলল ঠিক আছে দেব। কপিল ঠিক সারা রাত্রে যেভাবে আমাকে করতো, মানে আমি আর পারতাম না, অসহ্য যন্ত্রণা তার অত বড়, ওইটা আমার মানে কখনো আমার কাছে এটা সেট হতো না। তাছাড়া তার আচরণ আর তারা যে সমস্ত প্রোটিনযুক্ত খাদ্য খেত না, তাদের শরীরের গঠন প্রণালী সব কিছু যেন আমাদের বাঙালির চেয়ে অনেক উন্নত। তাই আমি তার সমস্ত আচরণে অতটা পেরে উঠতাম না, খুব খারাপ লাগতো, সময়টা আমার খুব কষ্টে যেত। যা হোক, তবুও শত কষ্ট পেরিয়ে হাত ভরা টাকা নিয়ে বাসায় ফেরত আসতাম। এভাবেই দিনের পর দিন আমার চলতে লাগলো। একসময় চেষ্টা করলাম যে আমার 2টা বান্ধবী আমার সাথে চরম এক বেইমানি করেছে, একটা প্রতারণা করেছে, তাই যদি না হবে আমার মতো একটা ভালো মেয়েকে সুস্থ জীবনযাপন, যদিও আমি দেশে অভাবে ছিলাম তবু এটা তো আর আমাকে করতে হতো না। এই ভেবে চিন্তা করলাম যে না, ওরা আমার আপন না, ওরা আমার জীবনে এক চরম সর্বনাশা কাজ করেছে। তবুও সময়ের সাথে ওদের সাথে থেকে তাল মিলিয়ে খুব কষ্টের সাথে কিছু টাকা উপার্জন করে বেশ একটা টাকা আমার জমা হলো। মনে মনে চেষ্টা করলাম, যদি কোনো বাঙালি ভাই এখান থেকে আমার সাথে দেখা হতো, হয়তো আমি তাদের সাথে এইখান থেকে মুক্ত হওয়ার একটা পথ খুঁজে বের করতাম। এভাবে চলতে চলতে যখন তার নির্বাসন এলাকায় অনেক মেয়েদের সাথে আমাকে একই সাথে সামিল করলো, এবং সেখানে নিয়ে যখন আমাকে বিভিন্ন মানুষের রূপ দেখতে হলো, এক একটা রাতে এক একটা মানুষ আসতো এক এক রকমের এক এক ভঙ্গিতে, যেন তখন ব্যাপারটা আমার কাছে খুব সহজ মনে হয়েছিল। কারণ একই কাজ তো প্রতিনিয়ত করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেল। ইয়ার নতুন কি, কফিলের আমার নিজের কফিলের মতো তো এরকম জোয়ান মতো উঁচু লম্বা আর কাউকে আমি পাইনি, তাই ব্যাপারটা খুব সহজ ছিল পরে। যা হোক, এইভাবে চলতে চলতে একটা বাঙালি সুন্দর ছেলের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। আমি তার সাথে নাইট বুকিংয়ে একটা সময় একটা রাত থাকতে লাগলাম। কথায় কথায় পরিচিত হই, তার বাড়ি আমার নিজ দেশেরই ভাই। পরিচয় হওয়ার পরে তাকে আমি বললাম, এবং সেও আমাকে দেখে ভীষণ মুগ্ধ হয়েছে আর বলল, তোমার মতো এরকম সলিড মানুষ এখানে খুব কমই আছে, তোমার বাসা কোথায়? আমার রং ঢং আর আমার কথাবার্তার আচরণ সে বুঝে ফেলে আমি তার এলাকার, নিজ এলাকার বা নিজ দেশীয় মেয়ে। তখন সে আমাকে বলল, হঠাৎ তোমাকে এখানে কে নিয়ে আসলো, এই জীবন হঠাৎ বেছে নিলে? তখন আমি আমার সমস্ত কথা বলার সুযোগ পেলাম, এবং দেশীয় ভাইকে যখন সব কথা বললাম, আমাকে বলল, তুমি কি এখান থেকে বেরোতে চাও? আমি বললাম যে জি ভাই,
আমাকে যদি তুমি এখান থেকে মুক্ত করতে, প্রয়োজনে আমি সারাটা জীবন তোমার গোলামি করেই কাটিয়ে দিতাম। তবু শত এরকম হিংস্র মানুষের খাবার হতে চায় না। এভাবে প্রতিটা রাত যেন আমার এক একটা স্মরণীয় রাত হতে থাকে। আমি যার পারছি না, কারণ আমি অভ্যস্ত নই। আমি একটা স্বাভাবিক জীবনযাপন করা মেয়ে, সবেমাত্র লেখাপড়া শেষ করে গরিব ঘরের মেয়ে তো, কোনো চাকরি বাকরির জোট ছিল না। আমার দুষ্ট দুইটা বান্ধবী আমাকে অনেক টাকা মাইনের প্রলোভ দেখিয়ে এখানে নিয়ে আসছে ভালো চাকরি দেবে বলে। আজকে আমি যেন তাদের কথা কাজে কোনো মিল নেই, তাই এই পথে আসতে বাধ্য হয়েছি, এবং তারাও এটা করে। আপনি যদি আমাকে এখান থেকে একটু রক্ষা করতেন ভাই, আমি দারুণ উপকৃত হতাম। আমার বলতে যার আমার কিছু রইল না। তখন স্লেটে বলল, ঠিক আছে, আপনি আবারও কাল এখানেই আসবেন। একটা সুযোগ আছে, এই রুমে ঢোকার আগে গেটের বাইরে একটাবার আপনি আমার সাথে কোনো কিছু কেনাকাটার বাহানা দেখিয়ে একটাবার বাড়ানোর সুযোগ আছে, বের হবেন। তারপর আপনাকে এখান থেকে আমি সোজা নিয়ে আমি আমার নিজ এলাকায় চলে আসব, আমি যেখানে থাকি, বেশ কয়েক কিলো পথ। তারপর ওখান থেকে আমি আপনাকে নিজের টাকায় ঠিক দেশে পাঠিয়ে দেবো, এবং আমিও যাব আপনার সাথে। আমি বললাম, তাই যেন হয় ভাই। তারপরে পরের দিন আমি ওখান থেকে আমি পালাবো, তাই নিজের অনেক কিছু গুছিয়ে গেছি নিয়ে মনে মনে আবার ওই নির্বাসন এলাকায় চলে এসেছি, ওই পল্লীতে। তারপরে ওই ভাই ঠিক আমার কথা মতো রাত 10টায় ওখানে হাজির। গেটে আনচারিকে মানে পায়চারি করছিল। আমি তাকে দেখেই সে আমাকে ইশারা করলো। আমি কিছু কেনাকাটার মানে অজুহাত দেখিয়ে গেটের বাইরে একটাবার বের হলাম, এবং সাথে সাথে তার গাড়ি রেডি ছিল। তার সাথে আমি তার নিজ এলাকায় গাড়িতে করে চলে আসলাম। সে যেখানে থাকতো রাতটুকু তার সাথে সুন্দরভাবে কাটিয়ে দিলাম, এবং সেই রাতটুকু সে আমাকে আসলে আশ্রয় দিল ঠিকই, ছাড়েনি বটে। বেশ 5-6 বার সে আমার সাথে এইভাবে একের পর এক এই ব্যবহার করলো। সে তার ইচ্ছাটা পূরণ করে নিল আর বলল, তোমাকে আমার মনে ধরেছে, তোমার মতো মেয়ে আমার জীবনে একদম পারফেক্ট, তোমাকেই আমার লাগবে। দেশের মাটিতে চলো, আমি তোমাকে আমার বইয়ের স্বীকৃতি দিয়ে আমার সাথেই তোমাকে সারাটা জীবনের জন্য ধরে রাখতে চাই, যদি তোমার আপত্তি না থাকে। আমি বললাম, আমাকে এই পথ থেকে তো যেহেতু রক্ষা করেছো তুমি, আর তুমি যেহেতু আমাকে একের পর এক ব্যবহার করেছো, আর আপত্তি করেই বা কী করব। এ দেশের কফিলরা যেরকম, তাদের ওই সমস্ত অত বড় আমার যা করেছে ওই সমস্ত জায়গা পাশে আমি দেশে গেলে কোনো সাধারণ ছেলেকে বিয়ে করলে তারা ভাববে হয়তো আমি হলো কোনো না কোনো পল্লীর মেয়ে অথবা আবাসিক হোস্টেলের মেয়ে, এটা বুঝেই যাবে। কারণ আমার সাথে যখনই তারা সময় কাটাতে যাবে এক নিমেষেই বুঝে ফেলবে। কারণ একটা স্বাভাবিক মেয়ের জায়গা থেকে আমি আমার সমস্ত কিছু যেন একটু ভিন্নতা হয়ে গেছে অলরেডি। আর কি করব? তাই তুমি যদি সুযোগ দাও আমার কোনো আপত্তি নেই। ছেলেটাকে বুঝিয়ে বলে ভালে একসাথে দুইজন কয়েকদিন পরে টিকিট করে দেশে ফেরত আসলাম। ছেলেটা সত্যি তার কথা রাখলো, আমাকে বিয়ে করে একটা সুন্দর জীবন দান করলো। ছেলেটাও দেখতে শুনতে খুব হ্যান্ডসাম, উঁচু লম্বা ছিল, বেশ দর্শনদারি, কিন্তু কপিলের সে অনেক জন্মদা কম। সেই থেকে ছেলেটার সাথে আমি যেন সংসার করতে লাগলাম। ছেলেটা আমাকে বলল, তুমি দেশের মাটিতেই থাকবে, আমার বাবা মায়ের সেবা যত্ন করবে, আর আমি বিদেশ পাড়ি দেব। কিন্তু তোমাকে কথা দিচ্ছি, আর কখনো কারোর সাথে কারোর সংস্পর্শে আমি ওখানে আর কোনো পল্লীতে কোনো নির্বাসন এলাকায় যাব না। আমার যখন মন চাইবে আমি ঘন ঘন ছুটিতে বাড়িতে আসবো এবং তোমাকে সময় দিয়ে যাব। আর এইবারই আমার বিদেশ করা শেষ, তারপরে আর বিদেশে আসবো না। তোমাকে নিয়ে দেশেই সুখে শান্তিতে দিন কাটাইতে চাই। এইভাবেই ছেলেটা আমাকে বিয়ে করে তার সংসারে রেখে চলে গেল। এই মুখ আর বাবা মাকে আমার দেখাতে ইচ্ছা করলো না। তবুও আমার গরিব বাবা মা আমার খোঁজ করতো। বিদেশে আমারও 2 বান্ধবীর কাছে ফোন করে আমার খবর জানতে চাইতো, কিন্তু আমি তো ফোন নাম্বার চেঞ্জ করেছি, তারা তো আর আমার খোঁজ খবর কিছুই জানে না। তারাও অবশ্যই আমার খোঁজ নিতে চেয়েছে, কিন্তু যোগাযোগ করার মতো কোনো মাধ্যম ছিল না। তাই হঠাৎ একদিন নিজের থেকে আমার বাবা মাকে আমি ফোন করলাম। আমার জীবনের হিস্ট্রিটা কোনোরকমভাবে আমার মাকে খুলে বললাম। তারপরে শেষ পরিস্থিতিতে আমি কি অবস্থায় আছি এটা যখন মাকে এবং বাবাকে বোঝাইতে পেরেছি, তারা খুশি হয়েছে। কারণ আমার জীবনের তো একটা শেষ পর্যন্ত গিল্লা হলো। যা হোক,
তারা খুশি হয়েছে। প্রথমে তারা কষ্ট পেয়েছিল অবশ্যই, কারণ আমি আমার বান্ধবীদের কথা একটা প্রতারণার শিকার হয়ে যে কি একটা জীবন কাটিয়েছি, কোনো বাবা মা এটা যদি জানতে পারে তাহলে কি তারা ঠিক থাকবে, এই ভেবে হয়তো তাদের কাছ থেকে কথাটা গোপন করেছিলাম। কিন্তু যখন আমার সুস্থতা, আমার সুন্দর একটা জীবন কাটানোর কথা তাদের বলেছি, যে আমি দেশেই আছি, একটা ছেলেকে বিয়ে করেছি এবং শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করি, সংসার জীবনে ধরে আছি, বেশ ভালো আছি, এই কথাটা শুনে তারা একটু চিন্তামুক্ত হলো। তারপরে আমার স্বামী যখন আবারও বিদেশ থেকে বাড়িতে আসলো পরের টিপে, সেই সময় স্বামী বলল আর কোথাও আমি যাব না। তারপরে স্বামীর সাথে বেশ চুটিয়ে সংসার করতে লাগলাম। আমার যখন একটা ছেলে হয়েছিল এবং 2 বছর পরে আবারও একটা কন্যা সন্তান হলো, তখন আমি পরিপূর্ণ একটা গৃহিণী হিসাবে এই সংসারে পরিচিতি লাভ করলাম। তখন আমার স্বামীকে নিয়ে আমার বাবা মায়ের বাড়িতে আসলাম, দেখি মা প্রায় মৃত্যুশয্যায়, আমার চিন্তা শোকে একদম অসুস্থ হয়ে বিছনাগত হয়ে গেছে। আর বাবা দিন আনে দিন খায়, খেতে খাওয়া মানুষ তো, চিন্তা করে আর কী করবে, সংসারটা তো চালাতে হবে। আমাদের কোনো বড় ভাই ছিল না। যা হোক, আমাকে দেখে বাবা যেন হাউমাউ করে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো। বলল, পারিনি তোকে রক্ষা করতে, পারিনি তোকে একটা ভালো জীবন দান করতে রে মা, গরিবের ঘরে জন্মেছিলে, কী করব, লেখাপড়াও শিখিয়েছিলাম তোকে, অনেক টাকা পয়সা খরচ করে অনেক কষ্টের মাধ্যমে, চাকরি বাকরিও পেলি না, তোকে যে বিয়ে দেওয়া শেষ পর্যন্ত আমার সেই সামর্থ্যটা ছিল না। আজ নিজের যোগ্যতায় তুই যাই করেছিস না করেছিস, ভুলভ্রান্তি যা হয়েছে আমার কাছে সবই ক্ষমা দৃষ্টিতে আমি দেখে নিছি মা, কিছু মনে করিনি। অন্তত তোকে এভাবে জীবিত দেখতে পারবো আমি কল্পনাও করতে পারিনি। আজ কতটা বছর আমাদের কাছ থেকে তুই অনেক দূরে সরে গিয়েছিলি। হে বলে বাবা যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মা কোনো রকম করে আমাকে মাথায় হাত বুলে দোয়া করলো, আমার স্বামীকেও দোয়া করলো, তোরা সুখী হ, ভালো থাক। শেষ পর্যন্ত আমার বাবা মাকে কোনো রকম করে সুখী করে তাদের কিছু সংসারের টাকা পয়সা আমার স্বামী কিছু দিয়েছিল। স্বামীর সাথে আবারও তাদের বাড়িতে চলে আসলাম এবং বাবা মাকে কয়েকদিন বাদে সেখানে নিয়ে যেয়ে সব কিছু দেখালাম। কারণ কোন বাবা মার ইচ্ছে করে না নতুন বিয়ে বা কোন বাড়িতে মেয়েকে বিয়ে দিয়েছে সেটা দেখতে। আমার বাবা মা সেখানে সবই দেখলো। তারপরে আমি সংসার করতে করতে বেশ ভালোই আমার দিন কাটছিল। তো বন্ধুরা, আমার এই গল্পটা যে পর্যন্তই ছিল। কারণ বন্ধুরা, গরিব ঘরে জন্ম নিয়ে একটা মেয়ে হিসাবে জীবনে অনেক যুদ্ধে, অনেক প্রবলেমকে মোকাবেলা করে শেষ পর্যন্ত আমার জীবনে যা সর্বত্র হারিয়ে, সব কিছু হারিয়ে নিজের ইচ্ছায় একটা ছেলেকে বিয়ে করে, সে ছেলেটা ভালো ছিল বলে একটা নতুন জীবন আমাকে দান করেছে। তার করুণা হয়েছিল, সে বুঝতে পেরেছিল আমার জীবনের অতীতটাকে, তাই তো হয়তো এই সুযোগটা পেয়েছি। এখন আমি ভালোই দিনকাল কাটছিলাম তার সংসারে, আমার ভালোই সময় কাটছিল। তো সংসার জীবনের এই গল্পটা, ঘটে যাওয়া এই ঘটনাটা মনের মধ্যে চাপা রেখেছিলাম। আজকে তোমাদের কাছে এই গল্পটা শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা? সত্যি যদি ভালো লেগে থাকে এরকম খুব রহস্যময় একটা ঘটনা শুনে, তাহলে অবশ্যই আমি বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে এই গল্পটা অন্যকে দেখা বা শোনার সুযোগ করে দাও। আর এরকম বিনোদনমূলক আনকমন ঘটনা প্রতিনিয়ত পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবে সবসময়। আর এরকম গল্প নিয়ে আবারও ফিরছি তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।